যে কথা বলছিলাম, প্রশান্ত কুমার হালদার বাংলাদেশ থেকে 10,000 কোটি টাকার জালিয়াতি করে ভারতে ঢুকলো, শুধু না সেই ভারতে একের পর এক ব্যাংক থেকে ঋণ নিতে শুরু করলো এবং তারপর এই ভারতে এসে অন্য নামে ভুয়ো পরিচয়পত্র একের পর এক বার করে, অর্থাৎ কখনো আধার কার্ড, কখনো ভোটার পরিচয়পত্র, কখনো বা প্যান কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র একের পর এক নিজের ভুয়ো পরিচয় দিয়ে বার করে শেষমেশ এমনকি ইন্ডিয়ান পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট পর্যন্ত হাতের মুঠোর মধ্যে নিয়ে আসে প্রশান্ত কুমার হালদার, অবশ্যই অন্য নামে, শিবশঙ্করের নামে। আর তাতেই প্রশ্নটা উঠছে, ইউরোপ পালিয়ে যাওয়ার ছক করছিল প্রশান্ত কুমার হালদার কোন টাকা নিয়ে? শুধুই বাংলাদেশের লুট করা 10,000 কোটি টাকা, নাকি তার সঙ্গে জুড়ে গিয়েছিল ভারতীয় ব্যাংক, ভারতীয় অর্থনীতিতে সে যে টাকা খাটিয়েছে সেখান থেকে উপার্জিত আয়? অর্থাৎ একদিকে কালো টাকা সাদা হলো, আর তার সঙ্গে এদেশের অর্থনীতিতে সেই কালো টাকা খাটিয়ে নতুন করে যা উপার্জন হলো আপনার, আমার, আমাদের ঘরের ছেলে মেয়েদের মুখের ভাত, মুখের গ্রাস কেড়ে, সেটা নিয়েই বিদেশে পালাতে যাচ্ছিল বিদেশি জালিয়াত। আর তার সবটাই এদেশের মাটিতে অনুপ্রবেশ করে ঢুকে, বেনাপোল সীমান্ত দিয়ে দালাল মারফত ঢুকে, কোনো বৈধ পাসপোর্ট, কাগজপত্র, ভিসা কোনো কিছু ছাড়া। আর তাতেই প্রশ্ন, আসলে কত বড় ক্ষতি এদেশের মানুষের, এদেশের অর্থনীতির করে দিয়ে যাচ্ছে বিদেশি অনুপ্রবেশকারীরা? তা নিয়ে কি আদৌ সচেতন পুলিশ প্রশাসন? আমাদের আজকের বিতর্ক, আজকের বিশেষ প্রতিবেদন। অনুপ্রবেশ অনেকদিন ধরেই বাংলার জ্বলন্ত সমস্যা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2000 কিলোমিটারেরও বেশি সীমান্তের অনেকাংশেই কাঁটাতার নেই। আর সেই সব জায়গা দিয়েই বিএসএফ এর কড়া নজরদারি এড়িয়ে রাতের অন্ধকারে এদেশে ঢোকে অনুপ্রবেশকারীরা। কিন্তু শুধু কি অনুপ্রবেশ সমস্যা? সীমান্ত এলাকাতেই হাওয়ালা চক্র ফাঁস করেছে ইডি। ধরা পড়েছে আন্তর্জাতিক জালিয়াত প্রশান্ত কুমার হালদার। কিন্তু বাংলাদেশের জালিয়াত ভারতে ঢুকলো কিভাবে? তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ ইডি আধিকারিকদের। বাংলাদেশে 10,000 কোটি টাকার দুর্নীতি করে পিকে। 2014 থেকে 2019-এর মধ্যেই এই জালিয়াতি হয়। 22 অক্টোবর 2019-এ পিকে হালদারের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি হয়। 23 অক্টোবর সেই নির্দেশের কপি পৌঁছয় অভিবাসন দপ্তরে। কিন্তু অর্ডার কপি পৌঁছানোর 1 ঘন্টা আগেই দালাল ধরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে প্রশান্ত কুমার হালদার। বাংলাদেশের সব থেকে বড় জালিয়াতও ভারতে অনুপ্রবেশ করে। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে শিবশঙ্কর হালদার নামে বহাল তবিয়তেই ছিল সে। এমনকি ইউরোপের কোনো দেশে পালানোর ছকও কষা হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছে ইডি। শিবশঙ্কর হালদার নামে ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলেছিল জালিয়াত প্রশান্ত। যথারীতি এবারও অনুপ্রবেশের দায় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আকচা-আকচি। বাংলাদেশ থেকে এখানে এসে এই রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে তাদেরকে ধরার ব্যবস্থা করছে। নীরব মোদী, বিজয় মালিয়া পালিয়ে গেল, মোদী কি করলেন? নীরব মোদীর ব্যাপারে মোদী কেন নীরব? অনুপ্রবেশ অতীতের ফর্মে আজ আর নেই। যারা অনুপ্রবেশকারী আসছেন, যারা এদেশে ঢুকেছে বিভিন্ন জায়গা থেকে, তারা ফেক আধার কার্ড তৈরি পেয়ে গেছে, ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। প্রশান্ত হালদারের সঙ্গেই এদেশে ঢুকছে বাংলাদেশে জালিয়াতির কয়েক হাজার কোটি টাকা। শুধু ভারতে ঢুকেছে বললে হয়তো ভুল বলা হবে। ভারতীয় অর্থনীতিতে রীতিমতো পরিকল্পনা করে মিশিয়ে দেওয়া হয়েছে এই কালো টাকা। সেই টাকা ঘুরে সাদা হয়ে প্রশান্ত হালদারের কাছেই পৌঁছেছে। ভারতের ব্যাংক থেকে ঋণ নিয়ে হয়তো নতুন জালিয়াতির ফাঁদ পাতাও হয়ে গিয়েছিল। এদিকে ধৃত প্রশান্ত হালদারের প্রত্যর্পণ চেয়ে দিল্লিতে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু ভারতে এসে জাঁকিয়ে বসলো কিভাবে প্রশান্ত হালদার? সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে ইডি কর্তাদের। রিপাবলিক বাংলা। এ নিয়ে আজকের বিতর্কে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে অত্যন্ত গুরুতর, অত্যন্ত বড় একটা ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনারা জানেন, কয়েকদিন আগে অভিনেত্রী পল্লবী তার রহস্য মৃত্যু হয় এবং সেই রহস্য মৃত্যুর পর তার পরিবার ইতিমধ্যেই গতকাল এফআইআর করে অভিনেতা শাগনিকের নামে, পল্লবীর বন্ধু, এবং সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো শাগনিককে। গ্রেফতার হলেন পল্লবীর সঙ্গী শাগনিক। গতকালই পল্লবীর পরিবার পুলিশের কাছে গড়ফা থানায় গিয়ে এফআইআর করে শাগনিক এবং পল্লবীর আরেক বান্ধবী ঐন্দ্রিলার নামে। তাদের বিরুদ্ধে একই সঙ্গে
পল্লবীর টাকা পয়সা সম্পত্তি তছরূপ এবং তার সঙ্গে সেই মোটিভে অর্থাৎ সেই তাগিদ থেকেই পল্লবীকে খুনের ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে এবং তার ভিত্তিতে খুনের সেই এফআইআর ভিত্তিতেই এবার পল্লবীর সঙ্গী শাগনিককে গ্রেফতার করল পুলিশ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা সরাসরি রয়েছেন আমার সঙ্গে। মধুকল্পিতা, জানতে চাইবো তোমার কাছ থেকে এই গ্রেফতারি সম্পর্কে। একেবারেই দেখো নির্বাণ, যে বিষয়টা প্রথমে বলে রাখি যে লাগাতার জিজ্ঞাসাবাদের পর অবশেষে কিন্তু গ্রেফতার করা হয়েছে শাগনিককে এবং আর্থিক তছরূপের মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর আগে দেখেছি যে পল্লবীতে তার বাবা মা কিন্তু এই গরফা থানাতে অভিযোগ দায়ের করেন এবং তারপর থেকে লাগাতার দেখেছিলাম আমরা যে শাগনিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বেশ কয়েক ঘন্টা বললেও ভুল হবে, প্রায় 2 দিনের বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছ থেকে বেশ কিছু তথ্য কিন্তু জানতে চান তদন্তকারী যারা রয়েছেন তারা, যে কোথা থেকে এত টাকা এলো বা কোথা থেকে এই ফ্ল্যাট বা কোথা থেকে ইএমআই চলতো। এর পাশাপাশি ব্যাংকের যে ডিটেলস সেই সম্পর্কেও কিন্তু অনেক কিছু তথ্য জানতে চান এখানে যারা আধিকারিক রয়েছেন তারা। এরপরে কিন্তু আর্থিক তছরূপের মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা প্রত্যেকেই দেখেছিলাম যে এই ঘটনার পর পল্লবীদের মৃত্যুর পর তার বাবা এবং মা বারবার করে কিন্তু অভিযোগের আঙুলটা তুলেছিলেন শাগনিকের দিকে। বারবার করে কিন্তু তিনি তারা বলছিলেন বা তারা অভিযোগ করছিলেন যে তাদের মেয়ে কোনোভাবে আত্মহত্যা করতে পারে না, তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে, বারবার করে খুনের অভিযোগ করেছিলেন তারা এবং তারপরেই কিন্তু শাগনিককে লাগাতার জেরা করা হয় এবং অবশেষে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে মূলত আর্থিক তছরূপের মামলাতেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছিলাম যে বেশ কিছু তথ্য সামনে এসেছিল, বেশ কিছু টাকা পয়সা লেনদেনের ব্যাংক অ্যাকাউন্ট, এই বিষয়টাও কিন্তু বারবার সামনে এসেছিল যে শাগনিকের সঙ্গে যে পল্লবীর কোনো যৌথ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা, যদি থাকে সেই অ্যাকাউন্টে টাকা কোথা থেকে আসতো বা যে ইএমআইগুলো বারবার করে ইএমআইয়ের প্রসঙ্গটা উঠে আসছে। আমরা এর আগেও দেখেছি একাধিকবার কিন্তু যে এইটা বলা হচ্ছিল যে পল্লবী সেটা কি আর্থিকভাবে সচ্ছল ছিল না, ইএমআইয়ের চাপে ছিল, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে কোনোভাবেই পল্লবী কোনো রকম আর্থিক সংকটে ছিল না, কোনো সমস্যায় ছিল না। অনেক ইএমআই থাকলেও সেই ইএমআইগুলো কিন্তু পল্লবী নিজে দিত এবং সেই টাকাটা সেই সচ্ছলতাটা পল্লবীর ছিল, এমনটাই কিন্তু পল্লবীর বাবা মায়ের পক্ষ থেকে দাবি করা হয় এবং এই বিষয়ে কিন্তু শাগনিকের কাছে তদন্তকারীরা জানতে চান যে এই যে এত টাকা এবং ফ্ল্যাটের ইএমআই সহ গয়না গাটি ফোন এই সমস্ত ইএমআইগুলো এগুলো পল্লবী দিত, এই টাকাগুলোর উৎস ঠিক কোথা থেকে এবং যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ডিটেলসও কিন্তু তদন্তকারীরা তার কাছ থেকে জানতে চান। অ্যাকাউন্ট ডিটেলস সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু তদন্তকারীরা জানতে চান এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে আর্থিক তছরূপের যে মামলা সেই মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। অনির্বাণ, আমি এখানেই জানতে চাইবো মধুকল্পিতা, অর্থাৎ শাগনিককে এতক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর এবং নিশ্চিতভাবে শাগনিকও কিছু নথিপত্র দেখিয়েছেন পুলিশকে আর্থিক তছরূপের অভিযোগ যখন আনা হচ্ছে এবং সেই আর্থিক তছরূপের মোটিভ থেকেই খুন করা হয়েছে বলে যে অভিযোগ পল্লবীর পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, তাহলে কি শাগনিকের পেশ করা নথিপত্র সন্তুষ্ট করতে পারেনি পুলিশকে? একেবারেই অনির্বাণ, দেখো যে যখন শাগনিককে এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, যখন জানতে চাওয়া হয় এই যে আর্থিক লেনদেনের এই বিষয়টা, ব্যাংক ডিটেলস, যে সমস্ত বিষয়ে যখন বলা হয় তখন কিন্তু শাগনিকের বয়ানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে এবং শাগনিক যা বলেছে তার সঙ্গে কিন্তু কোনোভাবেই কোনো কিছু মিল পায়নি এবং এই যে অসঙ্গতি কিন্তু বারবার দেখেছেন তদন্তকারীরা যে বিষয়গুলো মূলত জানতে চাইছিলেন, যে ফ্ল্যাটের কথা উঠে আসছে বারবার করে, যে ফ্ল্যাটের ইএমআই সেই ইএমআইটা কোথা থেকে দেওয়া হতো এই বিষয়টা কিন্তু বারবার জানতে চেয়েছেন, কিন্তু কোনো সদুত্তর শাগনিক দিতে পারেনি। সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো তদন্তকারীরা যে সমস্ত বিষয়গুলো জানতে চাইছেন সেই সমস্ত বিষয়ের কোনো রকম কোনো সদুত্তর কিন্তু শাগনিক দিতে পারেনি। অনির্বাণ, ধন্যবাদ মধুকল্পিতা। আপাতত তোমাকে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মধুকল্পিতার সঙ্গে, জানাচ্ছিলেন আমাদেরকে অভিনেত্রী পল্লবী দে খুনের অভিযোগে তার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আর্থিক তছরূপের অভিযোগে আপাতত পুলিশ গ্রেফতার করেছে অভিনেতা শাগনিককে এবং একই মোটিভে অর্থাৎ আর্থিক তছরূপের মোটিভ থেকেই পল্লবীকে খুন করা হয়েছে বলে ইতিমধ্যেই এ নিয়ে এফআইআর দায়ের করেছে তার পরিবার। চলে আসবো আজকের বিতর্কে এবং আজকের বিতর্কে আসার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ 1, শুধু দোষারোপে কি আটকে যাবে অনুপ্রবেশ? প্রত্যেকটি অনুপ্রবেশের ঘটনা বড়ভাবে যখন সামনে আসে তখন দোষারোপ চলে কেন্দ্র বনাম রাজ্য, তাতে আটকাবে অনুপ্রবেশ? অগ্নিবাণ 2, দেশের অর্থনীতির ক্ষতি হলে রাজ্য বেঁচে যাবে, দেশ না বাঁচলে কি রাজ্য বাঁচবে? অগ্নিবাণ 3, কালো টাকায় কি সাদা হবে কোনোভাবে রাজ্য প্রশাসনের ভাবমূর্তি? এই কালো টাকা এদেশে ঢুকেছে, এখানকার অর্থনীতিতে ইনভেস্ট হয়েছে অর্থাৎ বিনিয়োগ হয়েছে এবং তারপর সাদা হয়েছে, কিন্তু তাতে রাজ্য প্রশাসনের ভাবমূর্তি কি সাদা হবে?
আমি একে একে আমার প্রত্যেক অতিথির কাছে আসবো। সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, অরূপ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে, তৃণমূল মুখপাত্র কামরুজ্জামান চৌধুরী রয়েছেন, কংগ্রেস মুখপাত্র প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমার সঙ্গে রয়েছেন এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনির্বাণ দত্ত আমার সঙ্গে রয়েছেন। আমি একেবারে শুরুতে আজকে কোনো রাজনীতিকের কাছে না গিয়ে অনির্বাণবাবু আপনার কাছে আসবো একটাই কারণে। এ রাজ্যে মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প, অনেকগুলো স্বপ্নের প্রকল্পের মধ্যে একটা স্বপ্নের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আমরা প্রত্যেক দিন 2-3টে করে ফোন কল পাই বিভিন্ন জেলা থেকে, হ্যারাসমেন্ট। ব্যাংকে যাচ্ছে, ছাত্রছাত্রীরা লোন পাচ্ছে না। তার মাঝখানে এমন ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে একা ছাত্রী নিজের পক্ষে নিজে দাঁড়িয়ে সওয়াল করে নিজের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দাবি আদায় করেছে। এদেরকে লোন দিতে এদেশে কোনো ব্যাংকের অভাব হয় না। আমি প্রশান্ত কুমার হালদারদের কথা বলছি। আর এদেরকে লোন দিতে এদেশে, অর্থাৎ আমি ছাত্রছাত্রীদের কথা বলছি, নিতান্ত প্রয়োজনে যারা ব্যাংকের দ্বারস্থ হন বা একটা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে যাওয়া, 50,000-1 লাখ টাকা দিতে যাওয়া একজন আজকের বিনিয়োগকারী, তাদেরকে লোন দিতে এদেশে ব্যাংক খুঁজে পাওয়া যায় না। কি অদ্ভুত প্যারাডক্স না? একদমই তাই, আপনি যেটা বলছেন এটাই কিন্তু বাস্তব। এবার এটার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আপনি যে জায়গাটার আসতে চাইছেন সেটা হচ্ছে যারা লোন দেয়, ব্যাংকিং ব্যবস্থা তো ভেঙে পড়ে যায়নি, আর ব্যাংকিং ব্যবস্থাতে একটা অনেক রিফর্মস এসছে এবং এখন টেকনোলজি অনেক মানে ইমপ্রুভ জায়গাতে চলে এসছে। কিন্তু তারপরে আমি ছোটো কয়েকটা কথা বলি। একটা হচ্ছে এই ব্যাংক যখন লোন দেয় তখন তার কয়েকটা জিনিস খুব মানে মেইন জিনিস যেটা দেখার, সেটা হচ্ছে সেই ইনকামটা তার আছে কিনা জাস্টিফাই করবার মতো যে লোনটা নিচ্ছে, এবং সেই লোনের টাকাটা সে একটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম রিপেমেন্ট করতে পারবে কিনা, তার ইনকামের সোর্স যেটা, সেই সোর্সটা বৈধ সোর্স কিনা। আপনার ইনকাম থাকতেই পারে, আপনি লটারির থেকেও টাকা পেতে পারেন, সেটা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে আপনার বৈধ ইনকাম হিসেবেই ট্রিট হবে যখন ওটার উপরে আপনি ট্যাক্স দিয়ে দেবেন। কিন্তু ব্যাংক যখন লোন দেবে, ব্যাংক দেখবে ব্যবসার থেকে আপনি টাকা পাচ্ছেন কিনা, সেই ব্যবসাটা কন্টিনিউয়াস প্রসেসে হতে পারবে কিনা আগামী 5 বছর বা 7 বছর, এবং সে থেকে আপনার লাভ যেটা থাকবে সেই লাভ থেকে আপনি ইএমআইটা পেমেন্ট করতে পারবেন কিনা। এবং ব্যাংকে যেটা আরেকটা জিনিস দেখা হয় সেটা হচ্ছে যে ভদ্রলোককে লোন দেওয়া হচ্ছে তার ক্রেডিট হিস্ট্রিটা কি। আপনিও জানেন আজকের দিনে সব থেকে বড় ব্যাপার ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যাংক ক্রেডিট হিস্ট্রিটা দেখে, আমরা বলি সিভিল চেক করে। তার একটাই কারণ হচ্ছে সেই ভদ্রলোকটি বা ভদ্রমহিলা যিনি লোন নিতে আসছেন তার পূর্ব রেকর্ডটা কি, সে আগে কোনোদিনও লোন নিয়েছেন কিনা, সেই লোন ঠিকমতো পেমেন্ট করেছেন কিনা, তার যে হিস্ট্রি সেটা কিন্তু আজকের দিনে প্রত্যেকটা ব্যাংকের কাছে লিপিবদ্ধ থাকে। এবং সেই জায়গা থেকে যদি তাকে বোঝা যায় যে তার আগে রিপেমেন্ট আছে, সে আগে লোন নিয়েছে, তবেই কিন্তু ব্যাংক তাকে লোন দেবে। এখন ঘটনা হচ্ছে এরকমও ঘটনা আছে যে দেখুন প্রত্যেকটা জায়গাতেই তো গলত থাকে সিস্টেমের, কয়েকটা জায়গাতে এই চেকগুলো হয়েছে কিনা এবং তাকে লোন দেওয়ার সময় সেই জায়গাগুলো দেখে ব্যাংকিং ব্যবস্থা থেকে লোনটা এসছে কিনা, এবং যে ব্যাংকের অফিসার যিনি লোন দেন তারও কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে, এবং সেই ভূমিকাটা লোন দেওয়ার পরেই শেষ হয়ে যায় না। আজকের দিনে যে সিস্টেম আছে তাতে লোনটা এনপিএ হলো কিনা, লোনটাতে পেমেন্ট ঠিকঠাক আসছে কিনা, তারপরেও কিন্তু সেই ব্যাংকিং ম্যানেজার যিনি লোনটা দিয়েছেন তার কিন্তু একটা কৈফিয়ত দেখার জায়গা থাকবে এবং তাকে কিন্তু প্রশ্নের মুখোমুখি হতেই হবে একেবারে। এবং ঠিক সেই প্রশ্নের মুখোমুখি যখন হচ্ছে, অর্থাৎ 6টা ব্যাংক ভারতীয় ব্যাংক থেকে এদেশে আসার পরে, এবং কি অদ্ভুত সাহস এবং কি অদ্ভুত বুদ্ধি বা দুর্বুদ্ধি যাই বলি না কেন, বেছে বেছে মেট্রোপলিস সিটি, দিল্লি দেশের রাজধানী, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, এই সমস্ত রাজ্যগুলোতে, এই সমস্ত জায়গাগুলো থেকে, রাজ্যের রাজধানীগুলো থেকে, মেট্রোপলিস থেকে ব্যাংক থেকে লোন নিয়েছে এই প্রশান্ত কুমার হালদার 10,000 কোটি টাকার জালিয়াত। অরূপবাবু, নিশ্চিতভাবে কারোর একার দায় নয়, কিন্তু আমি বলছি রাজ্যের কি কোনো দায় নেই? এই লোকটা এদেশে এলো, ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেললো শিবশঙ্কর হালদার, এবং সেই পরিচয়পত্র যখন বানালো তখন তার সব কিছু হলো, ভোটার কার্ড, আধার কার্ড। আমাদের সিস্টেমটা কি পুরোপুরি বসে গেছে না ধসে গেছে? অনির্বাণ, আমার মনে হয় দেখুন, আমরা তো প্রতিদিনই চ্যানেলে বসে রাজনীতির আকচাকচি করি, যে দলের থাকি না কেন প্রত্যেকেই নিজের দলের পক্ষে আমরা কথা বলি বা অন্য দলের বিপক্ষে। আমার মনে হয় একটু বাইরে বেরিয়ে যদি আমরা দেখি, ধরুন এই যে লোনের কথা বললেন, আমি একটু আগে চেক করছিলাম যে এমএসএমই সেক্টর, এটা তো সারা ভারতবর্ষে একটা বিরাট আনঅর্গানাইজ, মানে যারা স্কিল্ড লেবার বা আনস্কিল্ড লেবার তারা দাঁড়িয়ে আছেন এমএসএমই সেক্টরের উপর। এই এমএসএমই সেক্টরের এখন মিনিমাম টার্নওভার যদি 5 কোটি টাকা না হয় তাহলে আপনি এমএসএমই সেক্টরে লোন পাবেন না। আজকে মানে এটা আমি আরেকটা এক্সাম্পল তুলছি, হয়তো এটা ইরেলেভেন্ট। এই যে আপনারা দেখাচ্ছেন ওই পল্লবী অভিনেত্রী, তার মৃত্যু রহস্য, আমি আস্তে আস্তে বলছিলাম ওনার নাকি ব্যাংকে 80 লক্ষ টাকা লোন ছিল,
উনি একজন অভিনেত্রী, নিশ্চিতভাবে উনিও লোন পেতেই পারেন। কিন্তু যে কথাটা আপনি বললেন, সত্যি তো একটা ছাত্র, সে যখন একটা ব্যাংকের দরজায় যায় তাকে কি যন্ত্রণার সম্মুখীন হতে হয় সেটা আমরা মোটামুটি নিত্যদিনের অভিজ্ঞতায় জানি। অথচ আমি আবারও বলছি, আমি রাজনীতি করার জন্য বলছি না, আমরা যে দেশে রয়েছি সেই দেশের বুকে একটার পর একটা উদাহরণ তো আমরা দেখছি, এবং যারা লোন নিচ্ছে তারা ব্যাংকের টাকা তছরূপ করে চলে যাচ্ছে। কারুর নাম হয়তো নীরব মোদী হতে পারে, কারুর নাম মেহুল চোকসি হতে পারে, আবার কারুর নাম তো পিকে হালদার, এরাও তো আসছে। মানে আমি আবারও বলছি, এই সমস্যাটা কিন্তু রাজনৈতিক নয়, এই সমস্যাটার মূলে কোথাও একটা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো রয়েছে বা ব্যুরোক্রেসির জায়গাগুলো বলুন, বা ধরুন আমাদের এই ব্যাংকের যারা পরিচালক, যারা এই নীতিগুলোকে রূপায়ণ করেন, বোধহয় কোথাও একবার নতুন করে আজকে রাজনীতির আকচাকচির বাইরে বেরিয়েও বোধহয় আরেকবার নিজেদের দিকে তাকানোর সময় এসছে। কারণ যেভাবে আমাদের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, এবং আগামী দিন যদি এফআরডিআই এর মতো বিল আসে, যেই বিল পরিষ্কার বলছে আপনার ব্যাংকে যত টাকাই থাক, যদি কেউ সেই টাকা মেরে দিয়ে চলে যায় তাহলে ব্যাংক আর রেসপন্সিবিলিটি নেবে না। একটা সার্টেন টাকার বাইরে ব্যাংক, মানে আপনার যদি সারা জীবনে আপনি চাকরি করে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব টাকা 30 লক্ষ 40 লক্ষ টাকা ব্যাংকে ফিক্স রাখেন, একটা কোনো এরকম দালাল বা একটা এরকম করাপ্টেড লোক সেই টাকাটা মেরে দিয়ে ব্যাংকের অবস্থা খারাপ করে দিল, সরকার শুধুমাত্র একটা নমিনাল, সেটা 1 লাখ টাকা হতে পারে, 4 লাখ টাকা হতে পারে, এখন লেটেস্ট বিল আনছে 5 লাখ টাকা। একটা মানুষ সারা জীবন ইনকাম করে 30 লক্ষ টাকা সঞ্চয় করলো তার ভবিষ্যতে একটা বাড়ি বানাবে, বা ছেলের পড়াশোনা, মেয়ের পড়াশোনা, বা মেয়ের বিয়ে বা ছেলের বিয়ের জন্য, তারপর দেখা গেল একটা নীরব মোদী বা একটা পিকে হালদার টাকাটা মেরে দিয়ে চলে যাবে, সে সারা জীবনের মতো সর্বশান্ত। নিশ্চিতভাবে এই জায়গাটা কিন্তু আমাদের সকলের রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে ভাবার সময় এসেছে। নিশ্চিতভাবে সরকারি পলিসি বা সরকারি নীতি এটা কিনা যে মানুষকে ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত করা, সেটা অন্য বিতর্কের বিষয়। কিন্তু আমি এখান থেকে সন্ময়বাবু আপনার কাছে আসবো, এই ব্যাংক পর্যন্ত পৌঁছচ্ছে যে পথে, যে লোকটা এই ভুয়ো পরিচয়পত্রটা তৈরি করে দিচ্ছে, সেই লোকটা হয়তো 2000, আমি জানি না কত রেট, এদের কি দর আমি জানি না, কিন্তু ওই রকমই 2000, 3000, 4000 এরকম কিছু কয়েক হাজার টাকার বিনিময় হয়তো করছে। যে স্থানীয় জনপ্রতিনিধি তাতে সাহায্য করছে, সার্টিফিকেটটা লিখে দিচ্ছে, আমি একে চিনি, জানেও না যে কত বড় জালিয়াত, 10,000 কোটি টাকার জালিয়াতকে একটা সার্টিফিকেট লিখে দিল নিজের দেশে জালিয়াতি করবার সুযোগ করে দেওয়ার জন্য। সেও হয়তো ওরকমই হাজার বা লাখের অঙ্কে বড় জোর পাচ্ছে, আর আমাদের দেশের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে এই লোকগুলো হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে। সন্ময়বাবু, ছোট অপরাধ কত বড় অপরাধের জন্ম দিচ্ছে। দেখুন অনির্বাণ, একটা কথা পরিষ্কার বলি, প্রথমত অরূপ যা বলেছে তার সঙ্গে আমি একসঙ্গে সহমত। সে একদম জিরো টলারেন্সটা দরকার, কিন্তু জিরো টলারেন্সটা শুরু হবে কোথা থেকে? যে লোকটা 11,000 কোটি টাকার বাংলাদেশে ফ্রড করে কখনো কানাডা, কখনো সিঙ্গাপুর, কখনো ভারতবর্ষে চলে আসছে, সে তো ইন্টারন্যাশনাল স্মাগলার। মানে এ তো স্মাগলার কথাটাই আমি বলছি, তার কারণ সারা পৃথিবীকে ঘোল খাওয়ানোর মতো এফিসিয়েন্সি বা বদবুদ্ধিতে সে রাখে। ফলে সে ভারতবর্ষে আসছে, সে পশ্চিমবঙ্গে আসছে। এখন আসার পর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে ইন্ডালজেন্সটা পাচ্ছে, সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে কিন্তু সে ব্যাংকে প্রবেশ করার অধিকারটা পাচ্ছে। ব্যাংকে স্বাভাবিকভাবে ব্যাংকে ফর্জারি হয়, ব্যাংকে কোটি কোটি টাকা লুট হয়, বিভিন্নভাবে ব্যাংকে লোন ব্যবস্থা করা হয়, সেটা তো পরের স্টেজ। কিন্তু তার আগে ভারতবর্ষে আমি দেখছিলাম প্রায় কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 3টে জায়গায় 11টা বড় সম্পত্তি এখনো পর্যন্ত ইডি আইডেন্টিফাই করতে পেরেছে, যেখানে সে অলরেডি পারচেস করেছে। এবং শুধু তাই নয়, আমার আশঙ্কার দিক আরেকটা, ব্যাংক থেকে যেমন ফর্জারি করছে, আপনি যে হিস্ট্রিটা দিচ্ছিলেন, পাশাপাশি মানে ব্ল্যাক মানি ইনভেস্টমেন্ট করছে সমাজের কোন কোন স্তরে, সেটা আমরা কিন্তু কেউ এখনো জানি না। সে বাংলাদেশ থেকে 11,000 কোটি টাকা, এখান থেকে ধরুন 10,000 কোটি টাকা, সমস্ত টাকাটা নিয়ে সে তো আলটিমেটলি কোনো একটা ব্যবসায় খাটাচ্ছে। এবং সেই ব্যবসাটা কোন ব্যবসা? ইতিমধ্যে দেশের মাছের ব্যবসা করেছে, এবার ধরুন ব্যাংকের টাকা মার যাওয়ার পাশাপাশি গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ চিটফান্ডের আগে মতো প্রতারিত হতে পারে। এটা তো মারাত্মক সিচুয়েশন। সেই জন্য আমি আবারও শেষ করবো একটা কথাই বলে, যে জিরো টলারেন্স নীতি ফ্রম অল মানে অ্যাঙ্গেল, পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অবশ্যই ব্যাংকিং সিস্টেমের মধ্যে, সেটা না হলে কিন্তু এই ব্যবস্থার পরিবর্তনটা হবে না। আমি একটু অরিন্দম বাবুর কাছে যাবো, অরিন্দম আচার্য, কারণ আলোচনাটা যেখানে এসে পৌঁছেছে আমি আবার আপনার কাছে যেতে বাধ্য হচ্ছে একটাই কারণে। দেখুন, আমাদের দেশের আমি অন্তত এখনো পর্যন্ত আজকে স্টুডিওতে এটা খুব ভালো একটা উল্লেখযোগ্য দিক যে এটা নিয়ে কোনো দায় ঠাড়াঠাড়ি হয়নি। অরূপবাবু খুব ভালো একটা নোটে শুরু করলেন, সন্ময়বাবু সেভাবে উত্তর দিচ্ছেন। আমি এখানেই আপনার কাছে আসছি অরিন্দম বাবু, যে নিচুতলার বিভিন্ন, আমি সব রাজনৈতিক দল নির্বিশেষে বলছি,
কে কোথায় কতটুকু লোভের বিনিময়ে বিক্রি হচ্ছে আমরা জানি না, কিন্তু যারা বিক্রি হচ্ছে তারা কি আদৌ বুঝতে পারছে তাদের এই বিক্রি হওয়াটা আসলে দেশ বিক্রি করে দিচ্ছে? দেখুন, প্রথম কথা, আমি দুজনের বক্তব্য আমি শুনলাম, সত্যি খুব ভালো বক্তব্য রেখেছেন ওনারা। আপনাকে বলি, এই যে ব্যাংকে ফ্রডটা হয়, আপনারা প্রথমে যে আলোচনাটা করলেন প্রশান্ত কুমার হালদার, সে হচ্ছে ফর্মার ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ NRB ব্যাংক। আপনি ভাবুন, এই যে মানুষটা যখন এখানে আসে, আমাদের না, আমি নিজে ব্যক্তিগতভাবে কতগুলো ব্যাংকের টাকার ব্যাপারে আমি ইনকোয়ারি করেছিলাম বা ইনভেস্টিগেশন বলতে পারেন। এরা কি করে জানেন? এরা এই যে ম্যানেজার, এক সংখ্যক ম্যানেজার আছে যারা 2%, 5%, ইভেন 7% টাকার বিনিময়ে ওদেরকে লোন দিয়ে দেয়। দিস ইজ নট আ সিস্টেম। একটা সিস্টেম দেখুন, কতবার আমি বলেছি যেটা সিএ ভেরিফাই করা হোক, হু ইজ দ্যাট পারসন। সিএ ভেরিফাই শব্দের অর্থ হচ্ছে ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট। যে ভদ্রলোকটাকে ব্যাংকের টাকা নিচ্ছে সে কে, তার পুরো হিস্ট্রিটা চাই। আজকে আপনি আমাদের বলুন, আমরা যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে ইনকোয়ারি করতে গেছিলাম সোনারপুর, বারুইপুরে, তারা বলছে ওটা গণেশ উল্টে গেছে, মানে ওই কোম্পানিই নেই। এবার ম্যানেজার কাছে যাওয়া হচ্ছে, ম্যানেজার বলছে যে আমরা যখন পড়েছি তখন হচ্ছে কি এটা ছিল। হোয়াট ইজ দিস? তাহলে তার এগেইনস্টে কেন কেস হচ্ছে না? আপনি যদি একটা লিমিটেড টাকা আছে, সেই টাকার উপরে যদি আপনি লোন নিতে যান, আমি নিজে গিয়েছিলাম উল্টাডাঙ্গার ওখানে, ওটা হচ্ছে কি ডিভিশনাল কি একটা ব্যাংক আছে, ওখান থেকে এত লক্ষ বা এত কোটি টাকার উপরে ওখান থেকে স্যাংশন হয়। আমি যদি এখন বলি যে নীরব মোদি থেকে শুরু করে যে সমস্ত আলোচনা আজকে হচ্ছে, এটা একটা সিরিজ, একটা লিঙ্ক রয়েছে লাইক স্পাইডারস নেট। এটা কি হতে পারে যে ভদ্রলোক কোটি কোটি, আজকে মুদির দোকানের একটা লোক যদি লোন নিতে যায় তার কত ইনকোয়ারি, আজকে যদি একটা ব্যবসাদার ছোট গরিব মানুষ যদি ইনকোয়ারি আজকে লোন নিতে যায়, তাকে মানে দিনের পর দিন ঘোরাচ্ছে ইনকোয়ারি করতে, যতক্ষণ পর্যন্ত 100% স্যাটিসফাই না হবে ততক্ষণ স্যাংশন হচ্ছে না। এই যে একটু আগে বললেন যে টাকাটা নেবে সে ইকুইভ্যালেন্টলি তার হয় গোল্ড রাখুক বা সম্পত্তি রাখুন, তার হয়তো তাদের EMI-টা পাবে কিনা সেই সমস্ত নিয়ে আলোচনা। এরা কি করে পাচ্ছে? এরা পাচ্ছে হচ্ছে সহজলভ্য, যখন যায় টাই পরে যায়, বসায়, একটা কন্ট্রাক্ট হয়, তাহলে তো ইট ইজ ইম্পসিবল। এটা কখনো হতে পারে না। একটা গ্রুপ হতে পারে, সামান্য ভুল হতে পারে, একটা টাইম অফ ওয়ার্কিং, কিন্তু সিরিজ অফ সিরিজ দিনের পর দিন এই সমস্ত কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, এটা হতে পারে না। অতএব আমার মনে হয় যে সরষেতে ভূত রয়েছে, সরষেতে ভূত রয়েছে মনে হচ্ছে। আমি একটা অ্যাড করব, জাস্ট 10 সেকেন্ড। আমরা না আসলে কি হচ্ছে, আমরা ওই কর্পোরেট কালচার, ইজ অফ ডুইং বিজনেস, এরকম জাগলারি টার্ম আমরা খুব ইউজ করি। আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা না প্রত্যেকেই কম বেশি হয়তো কলোনিয়াল হ্যাংওভারে ভুগি। 2014 সালে এই ভদ্রলোক কানাডায় একটা সংস্থা খোলেন, P&L হাল হোল্ডিং ইনকর্পোরেশন। এবার কি হচ্ছে, যখন আমাদের দেশে ব্যাংকিং সিস্টেমের একজন মানুষ আসছে, সে দেখাচ্ছে যে সে কানাডায় একটা এত বড় সংস্থা সে হোল্ড করছে, স্বাভাবিকভাবেই কোথাও একটা অলিখিত তার উপর একটা প্রেশার ক্রিয়েটের মতো জায়গা তৈরি হয়। সে তাহলে এরকম মাল্টিন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে, তাহলে বোধহয় এর একটা মানে সেক্ষেত্রে এই অনির্বাণবাবু যেটা বলছিলেন, এই আমাদের পুলিশ কর্তা সাহেব অরিন্দমবাবু বলছিলেন, একদম সত্যি কথা। হয়তো প্রপার ওই সিএ ভেরিফিকেশনের জায়গাটাই তৈরি হয় না, সেই বিনা ভেরিফিকেশনে লোনগুলো এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের হয়তো যেটা মুখে বলতে বাদছে, আমার বাদবে না, আমি বলে দিচ্ছি, সাদা চামড়ার দেশ থেকে এলে টাকাটাকেও সাদা বলে মনে হয়। আক্ষরিক কথা, আমি কলোনিয়াল হ্যাঙ্গর ভালোভাবে বললাম, আপনি একদম চাচা চলে আবার আমি কামরুজ্জামান বাবুর কাছে আসবো। কামরুজ্জামান বাবু, যেটা চলছে আমি বলছি যে দেখুন, এই অনুপ্রবেশ নিয়ে কথা বলতে গেলে একটা বড় সমস্যা হচ্ছে, এদেশের সঙ্গে সঙ্গে সেটাকে রাজনৈতিকভাবে একটা স্ট্যাম্প মারা হয়। এখনো পর্যন্ত আমাদের আজকে স্টুডিওর এই আলোচনাতে আসেনি, ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন এর পরেও যে আসবে না আমরা সেটা জানি না, এখনো পর্যন্ত আসেনি, খুব ভালো কথা, কিন্তু এই না আসাটা, স্টুডিওর এই না আসাটা একদম নিচুতলা পর্যন্ত না আসা অবধি আমরা রাখতে পারি। ওখানে কিন্তু একটা ভোট, দুটো ভোট, চারটে ভোট, পাঁচটা ভোট, কখনো ভোট ছাড়া অন্য কোনো আর্থিক প্রলোভনের টানে, কখনো তার থেকেও বড় কোনো টানে। এই লোকটা কিন্তু বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকেছিল দালাল ধরে, কোনো ভিসা পাসপোর্ট কিছু ছিল না। তো এটা তো স্বাভাবিক। দেখুন, আজকে ক্রিমিনালসরা দে উইল অলওয়েজ ফাইন্ড এ ওয়ে আউট টু কমিট ক্রাইম। একটা জায়গাতে ক্রাইম করে অন্য জায়গাতে গিয়ে ক্রাইম, কারণ ওর মাইন্ডসেটটাই রয়েছে ক্রাইম কিভাবে করবে, কিভাবে চিটিং করবে। আমার একটা প্রশ্ন, পৃথিবীর কোনো দেশে, আপনি বলুন, আমি সবার কাছে আসবো এই প্রশ্নটা নিয়ে, আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, পৃথিবীতে আর কোনো দেশ আছে যেখানে ঢুকে পড়া এত সহজ যে কোনো লোকের পক্ষে? না, দেখুন, আমি আজকে খুলতে যাই, আপনার হয়তো স্টুডিওর টাইমটাই শেষ হয়ে যাবে। আমাদের কি হলো, পানামা পেপারসের লিক যেগুলো হয়েছিল, পানামাতে যারা অভিযুক্ত রয়েছে, আর আজকে তো ওরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে ইন্ডিয়াতে, অনেক বড় বড় নাম আছে। এখানে সন্ময়দা আমার উপরে চেঁচিয়ে উঠবেন, অনেক উনার দলের লোক রয়েছে, ওনারা তো বারবার চলে আসবেন কয়লা কেলেঙ্কারিতে, 2G কেলেঙ্কারি, এগুলোতে নিয়ে চলে আসবেন। কিন্তু আসল কথা হচ্ছে, দেখুন, যে আজকে ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে। আমি কেন ওই প্রসঙ্গের কথা বলছি, বারবার অনুপ্রবেশের কথা বলছি। অনুপ্রবেশ, এই লোকটি কিন্তু যাবতীয় সুযোগ পেয়েছে। আমি ব্যাংকের কথা আসছি, আমি নিজের থেকেও বলেছি ব্যাংকের কথা, কিন্তু এই লোকটার যাবতীয় সুযোগ এদেশে তৈরি হয়েছে অনুপ্রবেশের মাধ্যমে।
এক্স্যাক্টলি, এখানে তো ক্রাইম করার জন্য পরাস বর্ডার ছিল চিরকাল ধরে, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা পরাস ছিল, কিন্তু আপনি ইন্ডিয়া নেপাল বর্ডারও এরকম ক্রাইম কিন্তু হয়, সেট হয়। ইন্ডিয়া শ্রীলঙ্কাও রয়েছে, ইন্ডিয়া পাকিস্তানও রয়েছে, কিন্তু সতর্কতা যেটা আছে সেটা তো সিস্টেম, যে ফেল সেফ মেকানিজম আমরা যেটা বলি, যে দেশকে আমরা তৈরি করেছিলাম 1947-এর পর থেকে, যে একটা ফেল সেফ মেকানিজম আছে, যাকে লোন দিতে গেলেই, আজকে একটু আগে দাদা বলছিল যে আজকে সাধারণ মানুষ একটা লোন নিতে গেলে কি কষ্ট হেরানি হয়, কিন্তু এরা এসেই লোনটা পেয়ে যায়। কি কারণে পায়? আজকে আদানি আম্বানি রয়েছে আমাদের ভারতবর্ষেতে, আপনি জানেন আম্বানির কত টাকার ঋণ রয়েছে ব্যাঙ্কগুলোতে? প্রায় 2.5 ট্রিলিয়ন রুপিসের লোন রয়েছে। আজকে যদি হঠাৎ করে আম্বানি যদি ফেল হয়ে যায়, কার পয়সা মারা যাবে? সাধারণ মানুষের জমা পুঁজি মারা যাবে ব্যাংক থেকে। তখন ব্যাংক কি ফেল সেফ মেকানিজমটা করেছে, 5 লক্ষ টাকা অবধি আপনাদেরকে দেবো, তার বাইরে আর কিছু দিতে পারবো না। তার মানে কি হচ্ছে, কোনো না কোনো জায়গাতে আমাদের একটা পলিটিক্যাল ইনভলভমেন্ট চলে আসছে, কোনো না কোনো জায়গাতে আমাদের যে একটা দায়বদ্ধতা রয়েছে টুয়ার্ডস এ ক্লিন ফাইন্যান্সিয়াল সোসাইটি, সেটা কিন্তু আমরা পারছি না। এই সেটা পারছি না। আমরা বিরতির সমাজে, বিরতির পর ফিরে আসবো এই বিতর্কের দ্বিতীয় অংশে, যেখানে আমার প্রশ্ন থাকবে মূলত এটাই, যে যেভাবেই এসে থাকুন না কেন, যদি অনুপ্রবেশ তার একটা অন্যতম হাতিয়ার হয় অথবা প্রথম হাতিয়ার হয় এদেশে ঢুকে পড়বার, এদেশের অর্থনীতিতে ঢুকে পড়বার, তাহলে সেটা নিয়ে আমরা কবে সিরিয়াসলি ভাববো? ছোট্ট বিরতির পর ফিরছি। আজ যখন আদালতে পেশ করা হলো এই কুখ্যাত প্রশান্ত কুমার হালদারকে, তখন সেই ফাঁকে আমাদের প্রতিনিধি সৈকত পাল কথা বলার চেষ্টা করেছিলেন প্রশান্তর সঙ্গে। পরবর্তী পেশের দিন, অর্থাৎ আদালতের পরের দিনকে তাকে পেশ করা হবে, সেদিনকে অনেক বড় বড় বিষয় সামনে আনবেন বলে আগাম দাবি করেছেন প্রশান্ত কুমার হালদার। আসুন দেখে নিন। আপনারা পরের দিনে ডেটে এসেন, কথা বলবো। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন নাকি কিছু? এত বড় অভিযোগ সব কি মিথ্যা? এত বড় অভিযোগ কি মিথ্যা? পরের ডেটে কথা বলবো। এত বড় অভিযোগ কি মিথ্যা? কোথায় 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 কোম্পানি খুলেছিলেন আপনাকে? এত বড় অভিযোগ কি সব মিথ্যা নাকি আপনি স্বীকার করছেন আপনি প্রতারক? প্রশান্ত বাবু আপনি প্রতারক, প্রশান্ত বাবু আপনি প্রতারক। প্রশান্ত কুমার হালদারের ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। অনুপ্রবেশের জন্য একমাত্র যদি কেউ দায়ী হয়ে দেয়, তার নাম হচ্ছে অমিত শাহ। তার কারণ তার অপদার্থতার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে তিনি চালাতে পাচ্ছেন না। যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে সেটা বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্যে। অনুপ্রবেশ পরে ভেতরে ঢোকে, তার আগে বর্ডার ক্রস করে, আর বর্ডারটা বিএসএফের হাতে থাকে। যদি আপনাদের কেউ থাকে যে বলেন যে অনুপ্রবেশ হচ্ছে, তাহলে তার অমিত শাহকে দায় স্বীকার করে রেজিগনেশন দেওয়া উচিত। সরাসরি সন্ময় বাবুর কাছে আসবো উত্তর নেওয়ার জন্য। প্রশ্নটা হচ্ছে, ববি হাকিম বলছেন ঠিকই, আইবি ইন্টেলিজেন্স কি কাজ করছে? এই রাজ্যে তো ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, রাজ্য পুলিশের আছে, রাজ্য সরকারে আছে, তারা কি করছে? বর্ডার সিকিউরিটি ফোর্স আমি ধরলাম ফেল করেছে বা একাধিকবার ফেল করছে, কিন্তু ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ধরবে না যে একটা লোক এইভাবে 11টা জায়গায় প্রপার্টি কিনছে, একটা বাংলাদেশের বৃহত্তম জালিয়াত, যাকে ইন্টারপোলের যার সম্বন্ধে নোটিশ করা হয়েছে? এটাও তো প্রশ্ন। দায় ঠেলাঠেলি কোনো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে বিএসএফ যদি অন্যায় করে থাকে অপরাধ, ইন্টেলিজেন্স যদি ফেল করে থাকে সেটাও স্বীকার করা দরকার। সেটা কেন্দ্র রাজ্য যৌথ ইন্টেলিজেন্স শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট এখানে। আমি আবার বলছি, ইন্টেলিজেন্স শেয়ারিং না হলে এই সমস্যা সংকট থেকে উত্তরণ কিছুতেই সম্ভব নয়। একদমই তাই, গোয়েন্দা তথ্য আদান প্রদান হয় না। এবং অরূপবাবু, একটা বড় অভিযোগ বারবার আসে, যে অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন সাংসদ ছিলেন বারবার সংসদে সরব হয়েছেন, তাকে এত মুখর থাকতে দেখা গেছে, এত সিরিয়াসলি নিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি ততখানি সিরিয়াসলি অনুপ্রবেশকে দেখছেন? আর যদি দেখেন, তাহলে যখনই গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথা আসে, তখন আমি একতরফা বলছি না, দুতরফাই এই দায় ঠেলাঠেলিটা হয় কেন? এই স্টুডিওতে যে ঐক্যমত্যটা দেখছি, এটা যদি কেন্দ্র রাজ্য হয়, তাহলে সত্যিই প্রশান্ত কুমার হালদাররা ঢুকতে পারে না? দেখুন, রাজনীতির জন্য অনেক কথা বলা যায়, কিন্তু গোয়েন্দা তথ্য বাস্তবিক অর্থে আদান প্রদান হয় কি হয় না, সেটা এখানে বসে আমার বা সন্ময়দার বা রিপাবলিক কারোর পক্ষেই জানা সম্ভব নয়, কারণ এই তথ্যগুলো এতই সেন্সিটিভ এবং সিকিউর তথ্য। ওপরে রাজনীতি করার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই অনেক কথা বলতে পারেন। আমি সন্ময়দার কথাও তাই কিছু আজকে মাইন্ড করছি না, কারণ আজকের সাবজেক্টটা রাজনীতির উঠে উঠে আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি জড়িত। একেবারে দ্বিতীয়ত, আপনি যেটা বলছিলেন না বর্ডার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশ ছেড়ে দিন,
আমরা ভারতবর্ষ চায়নার সাথে 4050 কিলোমিটার বর্ডার শেয়ার করি। এই 4050 কিলোমিটারের মধ্যে 3290 কিলোমিটার বর্ডারই হচ্ছে ডিসপুটেড বা প্রপারলি কভার্ড নয়, এরকম বর্ডার স্বাভাবিক হয়, কারণ এটা হিমালয় একটা বিরাট অংশ জুড়ে রয়েছে। কিন্তু তার বাইরেও আমরা তো দিনের পর দিন দেখছি অরুণাচলের বুকে, ডোকলামের বুকে বা লাদাখের বুকে যে চাইনিজ আগ্রাসন, এবং আমরা বলছি না, বিভিন্ন উপগ্রহের চিত্র দেখাচ্ছে যে চায়না একটার পর একটা গ্রাম উপনিবেশ তৈরি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্যাগুলো অনেক, মানে একটা উন্নয়নশীল দেশ একটা উন্নত দেশের মধ্যে পার্থক্য বুঝতে হবে। সমস্যাটা কোথায় হয় জানেন? ধরুন এই যে আপনি প্রথমে বলছিলাম, একটা ছাত্র যখন লোন নিতে চায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলুন, সেই ছাত্রটাকে এডুকেশন লোন নিতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 11%, আর যখন একটা এসিজেড এ কাজ করা একটা কর্পোরেট লোন নিতে যাচ্ছে তাকে রেট অফ ইন্টারেস্ট দিতে হচ্ছে 5.5%। মানে অর্ধেক। একটা কর্পোরেট সে ব্যবসা করে প্রফিট করবে, মুনাফা করবে, তাকে আমার দেশ লোন দিচ্ছে যে রেটে, তার থেকে একটা ছাত্র পড়াশোনা করবে তার ডাবল রেটে তাকে লোন দিতে হচ্ছে। আমাদের দেশের মূল সমাজ ব্যবস্থার যে গলদগুলো রয়েছে, সেই গলদগুলো আমাদের দেশ আজও প্রতিরক্ষা খাতে আমরা কত খরচ করি এবং শিক্ষা খাতে কত খাই, জাতীয় আয়ের কতটা খরচ করি। একটা প্রশ্ন আমার রয়েছে, আমি বলছি জনপ্রতিনিধি, আমি বলিনি, আপনি আমি আপনার প্রশ্ন দেব। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আজকে রিপাবলিক একটা এক্সাম্পল সেট আপ করুক, যে রাজনীতির আকচিতে গিয়ে নয়, আক্ষরিক অর্থেই যখন ইন্টারনাল সিকিউরিটির ব্যাপার, আমি মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন দেশের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে কোনো আপোষ নয়, সেখানে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছি। এর কথা আমরা বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন, এবং আমি অন ক্যামেরা আজকে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে, যেখানে দেশের সীমান্ত স্বার্থ জড়িত, যেখানে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থ জড়িত, সেখানে কোনো রকমের আপোষ হবে না, সেখানে কেন্দ্র রাজ্য সমন্বয়ই কাজ চলবে। একেবারে মানে আপোষ করলে তো আমরা বাঁচবো না, দেশ না বাঁচলে বাংলা বাঁচবে কি? আমি কামরুজ্জামান বাবুর কাছে আসবো। কামরুজ্জামান বাবু প্লিজ, আমি সম্মত, আপনি হাত তুলেছেন, মনে আছে, আমি আসবো। এখানে জনপ্রতিনিধি রয়েছে, আমাদের মধ্যে একজন ওয়ার্ডের কাউন্সিলর। আমি একটাই প্রশ্ন করছি তোমার কাছে, যদি আমি যাই গিয়ে বলি ভাই অরূপ আমাকে একটা পরিচয়পত্র একটা দাও, আমার কাছে কোনো কাগজপত্র নেই, সেই ক্ষেত্রে তুমি কি করো? একটু উত্তরটা চাই। নিশ্চিতভাবে আমাদের কাছে যদি কোনো ব্যক্তি আছে তার ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে আসতে হয়, না কিছু নেই, না কিছু নেই, কিছু না থাকলে আমরা কাউকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এইবার আসছি আসল প্রশ্নতে। এই যে ব্যক্তিটা যে ইকোনমিক ফ্রডে এত টাকা দুর্নীতি করলো ব্যাংকগুলোতে, সে কার মারফতে একটা পরিচয়পত্র তো পেয়েছে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, তারপরে গিয়ে আধার কার্ড, তারপর গিয়ে আপনার পাসপোর্টটা তৈরি করেছে। তো হোয়াট ইজ দ্য চেইন অফ কমান্ড এই জায়গাটায় আসছে? কোন জনপ্রতিনিধি আগে ওকে পরিচয়পত্রটা দিয়েছে সেটা কি খুঁজে বের করেছে আজকে গোয়েন্দা দপ্তর বা যারা ইনভেস্টিগেশন করছে তারা কি বের করেছে? এইটার সমস্যার সমাধান না পেলে অনির্বাণ আমি একটা কথা বলি, এমন সমাধান না, এরকম ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির উপরে প্রভিশন শাস্তি। এবার আসল কথাটা হচ্ছে, যদি না আমি এইখান থেকে ধরুন নর্থ 24 পরগনায় ধরি আপ টু বনগাঁ অবধি, এরকমও পরিবার আছে যারা এখানেও ব্যবসা করছে এবং ওদের কাকা ভাইপো এরা সব বাংলাদেশেও ব্যবসা করছে এবং রেগুলারলি আপ ডাউন চলছে। আগে কি ছিল, আজ থেকে ধরুন 71-এর আগের কথা বলছি, ফরেস্ট বর্ডার ছিল, সেখানে না ফেন্সিং ছিল না কিছু ছিল, সেখানে একটা বর্ডার ক্রস করতে গেলে কোন পারমিশনের দূরের কথা, বর্ডার সিকিউরিটি ফোর্সকে খালি বলছে হয় কি জায়গা আর আয়েগা, তো চলে আসা যাওয়া যেত। আজকে নর্থ 24 পরগনা থেকে নিয়ে বনগাঁ অবধি তুমি যতটা ওখানে পপুলেশন ইনক্রিজ হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ ইয়ার্স, ম্যাক্সিমাম লোক কিন্তু অনুপ্রবেশকারী উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টসে ইন্ডিয়াতে এসছে এবং এসে শরণার্থী হিসাবে অনেকেই এখানে হয়েছে, সেটেল হয়েছে এবং ওরা ভুয়ো কাগজপত্র দেখিয়ে এখানে লিগেলাইজ হয়ে গেছে অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন। এটা কিন্তু প্রমাণ তথ্য আমি স্টুডিওতে বলে গেলাম, পেয়ে যাবেন আপনারা। বেশ, সন্ময় বাবু, মূল কথা হচ্ছে বর্ডার নিয়ে অরূপদা এতক্ষণ বলছিলেন না আমরা জিরো টলারেন্সে যাচ্ছি। 2015 সালে আমি ওই কথাটা বারবারই বলবো, রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন ফেন্সিংয়ের জন্য জমির ব্যাপারে সাহায্য চাইতে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে দিয়েছিলেন, সম্ভব নয়। বেসিক জায়গাটা হচ্ছে যে কোনো কারণেই হোক, যে কোনো রাজনৈতিক বা অন্যান্য কারণেই হোক, এ রাজ্যে যারা সরকারে বসে রয়েছেন তারা বর্ডারটা পাকাপোক্তভাবে কোনোরকম ফেন্সিং থাকুক, কড়াভাবে তার ইনফিল্ট্রেশন যাতে না হয় সেই দিকটা, সেই জায়গাটার ব্যাপারে কিন্তু খুব রিলাক্টেন্ট, এবং এই রিলাক্টেন্ট অ্যাটিচিউডটা বোঝা যায়। আমি সাম্প্রতিককালে একটা তথ্য ঘাঁটছিলাম, সেখানে দেখছিলাম যে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে যখন বারবার বলা হচ্ছে, বিভিন্ন সময় বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই জোনগুলোতে বিভিন্নভাবে ফলস ফেক ডকুমেন্ট তৈরি করা হচ্ছে, সেখান থেকে সেই মানুষগুলোকে সাপোর্ট বেস তৈরি করা হচ্ছে, তখন এই সরকার থেকে কোনো নিরুত্তর থাকে, বিভিন্ন ক্ষেত্রে বহু ক্ষেত্রে নিরুত্তর থাকে। এই যে এই ভদ্রলোক, এই যে প্রশান্ত, আমি একটু বলিনি, আমি কামরুজ্জামান দা বলছিলেন না ফেক ডকুমেন্টস তৈরি করা, পিকে হালদার নিশ্চয়ই করেছেন, টাকা দিলে এন্টায়ার বর্ডারে
সমস্ত এটা একটা প্রফেশন হয়ে গেছে। ফলস ভোটার কার্ড, ফলস আধার কার্ড, ফলস আইডেন্টিটি কার্ড, সেটা সমস্তটা বিএসএফ এর পক্ষে কিন্তু না, আমি একটু বলি বিএসএফ এর পক্ষে কিন্তু এই জায়গাটা দেখা সম্ভব না। এটা দেখতে গেলে ইন্টারনাল সিকিউরিটি এবং রাজ্য পুলিশের এবং রাজ্য প্রশাসনের তৎপরতা দরকার, যেটা কিন্তু এই রাজ্যে একদম নেই। আগে জাস্ট এক লাইন আমি বলতে চাই, আমি কামরুদ একদম সঠিক কথা বলেছেন, কিন্তু কামরুদ এটা মাথায় রাখবেন, যে কোনো জনপ্রতিনিধি কোনো না কোনো ভ্যালিড ডকুমেন্টের বেসিসে একটা না একটা সার্টিফিকেট দেয়। সেটা আধার হতে পারে, সেটা ভোটার হতে পারে, সেটা প্যান হতে পারে, কোনো এবার হতে পারে সেই ডকুমেন্টটা জাল কোনো তথ্য দিয়ে বানিয়েছে, কিন্তু যদি একজন কেউ আধার কার্ড বানায়, কেউ যদি প্যান কার্ড বানায়, বা কেউ যদি এপিক কার্ড বানায়, সেইটার রেসপন্সিবিলিটি তো সেই জনপ্রতিনিধির হতে পারে না, সেইটার রেসপন্সিবিলিটি সেই কনসার্ন অথরিটি নয়। কিন্তু এই লোকটা যে বানালো, সে হু ইজ দ্যাট জনপ্রতিনিধি যে ওকে ফার্স্ট সার্টিফিকেট? আমি একই কথা বলছেন তো, আমি একটু ক্যাটাগরাইজ করছি স্যার, আমরা তো বলছি বারংবার করে এই বাস্তুগুর ভাষা তৈরি হচ্ছে কি করে উইদাউট এনি প্রপার ডকুমেন্ট এতদিন আধার কার্ড তৈরি হয়েছে, কি করে প্যান কার্ড তারা বানিয়েছে, আজকে সেই প্রশ্ন তদন্ত। অরূপবাবু আমি একটু ক্যাটাগরাইজ করি, বলেন আমি অনির্বাণের আগে জাস্ট একটু ইন্টারাপ্ট করলাম। আমি একটু ক্যাটাগরাইজ করছি অরূপবাবু। অনেকগুলো বর্ডারের কথা এসেছে। শ্রীলঙ্কা একটা বড় জলপথের জায়গা আছে, যেটা অনেক ক্ষেত্রে আমাদেরকে রক্ষা করে। তা সত্ত্বেও আমরা তামিল শরণার্থীদের দীর্ঘদিন ধরে সহায়তা দিয়েছি, সাহায্য দিয়েছি, এবং সেটা ঐতিহাসিক সত্য, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। চীনের কথা আপনি বললেন, একটা নির্দিষ্ট অংশ আমাদের দেশের বাদ দিলে বাকি যে কোনো জায়গায় চীনা নাগরিককে দেখলেই লোকে বিদেশি বলে সন্দেহ করবে। সুতরাং সেখানে ওই চেহারা বা দৃশ্যমানতার তফাৎ একটা বড় সুরক্ষার জায়গা, আমি বলতে বাধ্য হচ্ছি। এক, দুই, একই সঙ্গে বিভক্ত হওয়া দেশের স্বাধীনতার সময় পশ্চিম প্রান্তটা আর পূর্ব প্রান্তটা দেখুন। আমি শুধু আমাদের রাজ্যের কথা বলছি না, আসাম এই সমস্যায় ভুগেছে, ত্রিপুরা ভুগেছে, এখনও ভুগে চলেছে উত্তর পূর্বে আরও কিছু রাজ্য, ত্রিপুরাতে সম্পূর্ণ যায়নি সমস্যা। এখানে দৃশ্যমানতার এতটা কাছাকাছি, অর্থাৎ পাশের প্রতিবেশীকে এতটা হুবহু আমারই মতো দেখতে, ভাষার এতটা মিল, যে এই কারণে হয়তো অনেকটা খোলামেলা ভাব রয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আপনারা বলুন তো আমাকে, যারা বসে রয়েছেন, এই গত 70 বছরে 75 বছরের স্বাধীনতার পশ্চিম প্রান্ত দিয়ে অনুপ্রবেশ কত আর পূর্ব প্রান্ত দিয়ে অনুপ্রবেশ কত? কেন ওরা এতটা সিরিয়াসলি নিলেন কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করে, আমরা করতে পারলাম না? অরূপবাবু না, আমি আবারও বলছি যে কথাটা এখানে সন্ময়বাবু বলার চেষ্টা করছেন, আজকে আমাদের গভর্নমেন্ট 2011 সালে এসছে, 2011 থেকে 2021, আপনি 10 বছরের তথ্য বলছেন, তার আগে আমি 75 বছর বলছি। আমি সেটাই তো বলছি, কেন করা যায়নি? অনেকগুলো প্রতিবন্ধকতা, তার মধ্যে একটা হচ্ছে ভারতবর্ষ উন্নয়নশীল রাষ্ট্র গঠন হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে রাষ্ট্রের হাতে যে অর্থের যোগান, সেই যোগান কতটা ছিল, এক। দ্বিতীয় কথা, যে ল্যান্ডের কথা সন্ময়বাবুরা বলছেন, আমাদের গভর্নমেন্ট দেখুন, আমরা পরিষ্কার, আমরা আজকে ধরুন দেউচা পাচামির সময় ওনারা বিরোধিতা করছেন কয়লা ক্ষেত্রে, সেখানেও কিন্তু রাজ্য সরকার আমরা চাই যে দেউচা পাচামি হোক, প্রবলভাবে চাই কর্মসংস্থান, সেখানেও আমরা গায়ের জোরে কিন্তু জমি নিচ্ছি না। আমাদের গভর্নমেন্টের পলিসি পরিষ্কার, আমরা কোথাও মানুষের ইচ্ছার বিরুদ্ধে গায়ের জোরে জমি দখল করব না। সরকার, কেন্দ্রীয় সরকার নেগোশিয়েট করুন, তাদেরকে কর্মসংস্থান দিক। আমি অরূপদার কথার সঙ্গে এখানে একটা ছোট্ট সংযোজন করব। অ্যাটিটিউড টুয়ার্ডস বিএসএফ মানেই শত্রু। বিএসএফ এপারে মারে, ওপারে গিয়ে বডি ফেলে দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দিনের পর দিন। আমি একটু বলে নিই, আমার রাজনীতি আছে, আমি রাজনীতি আছি না, যেটা আপনি বলবেন না, তাহলে কিন্তু তাদের একাধিক অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে উঠেছে, গ্রামের মানুষ অভিযোগ করে একাধিকবার, এবং আপনি নিজেও জানেন বিএসএফ কি কি কাজ করতে পারে। একটা কথা বলি, যেহেতু আমরা এখানে দেশের ন্যাশনাল ইন্টিগ্রিটি বিএসএফ না, এখানে আমরা সবাই এক থাকব, একটু বাস্তব কথাটা মানি, সেটা যে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে খারাপ লোক না, না বিএসএফ, আরে বিএসএফ যেমন রাজ্য পুলিশও তেমন, আমি সে কথা যাচ্ছি না। কিন্তু আপনি যেটা করছেন এখানে পলিটিসাইজ করছেন না, যেটা বাস্তব কথা, বিএসএফ মানেই শত্রু, এই যে চিহ্নিতকরণ, এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বারবার করে রাজনীতি করেছেন বলে দিতে পারবে না, এই রাজনীতি করেছেন তুমি উড়িয়ে দিতে পারবে না। সাম্প্রতিককালে করেছেন, সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, আমি একবার আমি একবার অরিন্দম বাবুর কাছে যাবো। অরিন্দম আচার্য, আপনার কাছে আমার প্রশ্ন, দেশ ভাগ হয়ে যাওয়ার যন্ত্রণা যতখানি এখানে আমরা ভোগ করেছি, মানে যতখানি পূর্ববঙ্গকে আমাদের বাঙালিদের বাংলায় বলেই মনে হয়েছে, বাঙালি বলেই মনে হয়েছে, ততখানি তো পশ্চিম পাঞ্জাবকেও পাঞ্জাবিদের পাঞ্জাব বলেই মনে হয়েছে। কিন্তু তারপরেও এই খোলামেলা সীমান্তর কল্যাণ দিয়েই একমাত্র বন্ধুত্ব প্রকাশের ভাবনাটা আমরা যতটা আজও পর্যন্ত বুকে বয়ে চলেছি, পাঞ্জাব কিন্তু বয়নি। তাই পাঞ্জাবের সমস্যাটা নেই, আমাদের আছে নাকি?
একদম ঠিক বলেছেন, একদম। পাঞ্জাব যে কাজ করেছে আমরা তার ধারে কাছে পৌঁছাতে পারি। এবং আমি আলোচনাটা শুনছিলাম বিএসএফ নিয়ে। দেখুন, আমি বিএসএফ দের সাথে কাজ করেছি। আমি ডালখোলা থানার ওসি যখন ছিলাম, রাধিকাপুর বলে একটা আছে, আপনাকে বলে দিই। ওরা কি করতো, এক সময় প্রচুর সোনা পড়ে যখন আসতো তখন বলতো যে আমার আত্মীয়র বাড়িতে আইসি, আমার বিয়ে আসছে, আমার আত্মীয়র বিয়ে আসছে। যাওয়ার সময় আমরা দেখতাম যে কোনো সোনা নেই। এইটা নিয়ে যখন আমরা ইনকোয়ারি করলাম, সিরিয়াস অ্যাকশন নেওয়া হলো যে এই সোনাগুলো ইন্ডিয়াতে এসে বিক্রি করে দিয়ে যাচ্ছে, তখন ওখানে একটা এজিটেশন স্টার্ট হলো যে ওসি এসে এই সমস্ত ঝামেলা করছে। কিন্তু আমরা তো পাত্তাই দেইনি, কারণ সেই সময় 2005-07 সালে কথা বলছি, যে সেই সময় সবাইকে বুঝিয়েছি। আজকে আপনারা যে আলোচনাটা করছেন, এটা আপনি আমাকে বলুন যে আজকে যে প্রশান্ত হালদার এন্ড সুকুমার মৃদ্ধা এন্ড স্বপন মিত্রকে 2005 সাল থেকে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন একটা ব্যবসা স্টার্ট করেছে। আজকে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি, পরবর্তীকালে মিলিয়ে নেবেন। সেই ইনফরমেশনটা হচ্ছে যে নর্থ 24 পরগনার একজন পলিটিক্যাল লিডার্স, হি এক্সটেন্ডেড ফুল কোঅপারেশন ফর দিস বিজনেস, এবং আগামী দিনে এটা প্রকাশ হবে। নিশ্চিতভাবে 10 দিনের হেফাজত যখন পাওয়া গেছে তখন নিশ্চিতভাবে এগুলো সামনে আসবে। কিন্তু আমি একবারে শুরু করেছিলাম, বলে দিচ্ছি আপনাকে, কারণ এটা একটা প্রিজাম্পশন। এটা কখনো হতে পারে না যে এত বড় একটা ব্যবসা, হাজার হাজার কোটি টাকা। সেখানেই আমার প্রশ্নটা, অরিন্দম বাবু, সেখানে আমার প্রশ্নটা, আমাদের রাজনীতিকরা যা করছেন করুন দলমত নির্বিশেষে, কিন্তু নিজেকে বা নিজের সম্মানকে বা নিজের সততাকে অল্প টাকায় বিক্রি করার বিনিময়ে যে আসলে দেশটাকে বিক্রি করে দিচ্ছেন, সেটা বুঝতে পারছেন কি অনির্বাণ বাবু? সেখানে বোধহয় সব থেকে বড় সমস্যা আমাদের পাঞ্জাবের সঙ্গে আসল প্রভেদটা এখানে। ওখানেও রাজনীতি হয়, ওখানেও রাজনীতি নিশ্চয়ই দুর্নীতিমুক্ত নয়, ওখানেও দেবতারা রাজনীতি করেন না, কিন্তু কোথাও একটা দেশকে বোধহয় মাথার উপরে রাখেন। অনির্বাণ বাবু, সমস্যাটা তো আছে, এটাকে তো মানে বাস্তবতা তো তাই বলছে, কিন্তু আমি বলছি যদি পুরো প্রেক্ষিতটা আমরা দেখি, আমি অতটা আশাহত নেই, কারণ সিস্টেমটা অনেকটা রোবাস্ট। আপনি যদি ব্যাংকিং সিস্টেমের কথা বলেন, যেটা দিয়ে শুরু হয়েছিল, আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যেরকম সিস্টেম করেছে তাতে কিন্তু ব্যাংকিং ব্যবস্থা একটা আমূল পরিবর্তন এসছে, এবং লোন পাওয়াটা সত্যি সত্যি আজকের দিনে অত সোজা নয়। কোনো ব্যাংকের অফিসার যদি চায় আমি কিছু টাকার বিনিময়ে লোন দিয়ে দেবো, লোন দিতে পারেন, সেটা মানে কিন্তু এখানে আমি আপনার সঙ্গে দ্বিমত রাখলাম অনির্বাণ বাবু, আমার সময় একেবারে শেষ। সোজা হয়তো নয়, কিন্তু সোজা নয় সাধারণ মানুষের জন্য। আমি আবারও বলবো, জালিয়াতদের জন্য সোজা। এবার তার সব থেকে বড় হাতে গরম প্রমাণ হচ্ছে প্রশান্ত হালদার, যে এই দেশের মেট্রোপলিস থেকে, বড় বড় ব্যাংক থেকে, 6টা ব্যাংক থেকে ইতিমধ্যে লোন নিয়ে বসে আছে। না জানি সংখ্যা আরো বাড়বে কিনা। আগামী 10 দিন পর হয়তো প্রশান্ত হালদারের কাছ থেকে বা তার মুখ থেকে, অথবা পুলিশ ইনভেস্টিগেশনের সূত্রে আরো কিছু সামনে আসবে, ইডির মাধ্যমে আরো কিছু সামনে আসবে। আপাতত অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করলেন। সন্ময় বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, মোহাম্মদ কামরুজ্জামান এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, অনির্বাণ দত্ত, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। একটা ছোট্ট বিরতির পর ব্রেকিং খবর নিয়ে আসছি, সঙ্গে তখন রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে আপনাদের কাছে যে ব্রেকিং খবরটা নিয়ে আসছি, পরেশ অধিকারী, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী, যাকে ইতিমধ্যেই হাইকোর্ট, যার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং যাকে সিবিআই এর তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে, যাকে আজ রাত 8টার মধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদ যেন করে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে, সেই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর, যার মেয়ের বেআইনি নিয়োগ নিয়ে হাইকোর্টের এহানো নির্দেশ, সেই পরেশ অধিকারীর প্রাথমিক প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে। শুনবো কি বলেছেন তিনি। হাইকোর্টের রায় একটা বেরিয়েছে, কিছু বলবেন স্যার? কিছুই জানি না, আমি তো সারাদিন দেখলাম। হাইকোর্ট থেকে জানিয়েছে যে না ওইটা আমি কিছুই জানি না। হাইকোর্টের রায় একটা বেরিয়েছে, কিছু বলবেন স্যার? কিছুই জানি না, আমি তো সারাদিন দেখলাম। হাইকোর্ট থেকে জানিয়েছে যে না ওইটা আমি কিছুই জানি না। যে মন্ত্রীকে মন্ত্রিত্ব থেকে সরানো উচিত বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট, তার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের উদ্দেশ্যে যার এই পর্যবেক্ষণ, সেই পরেশ অধিকারী বলছেন তিনি কিছুই জানেন না এই রায় সম্পর্কে, সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলেন। শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া। এটা তো ঘটনা, পরেশ অধিকারীকে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হয়েছিল দুটো শর্তে, যে ওয়েটিং লিস্টে তোমার মেয়ের নাম নেই, তবু তোমাকে একটা চাকরি দেওয়া হবে মেয়েকে, আর তোমাকে ওখানে যে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হয়েছে সেই ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান করা হবে। ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানও হয়েছে, এবং রাতারাতি ওয়েটিং লিস্টে থাকা মেধাভুক্ত সমস্ত প্রার্থীদেরকে বাতিল করে পরেশ অধিকারীর মেয়েকে নিয়োগপত্র দেওয়া হয়েছে কমপ্লিটলি বেআইনিভাবে।
অনির্বাণের অগ্রিমান আজ এ পর্যন্ত। এরপরে চোখ রাখুন সোজাসুজি স্বর্ণায়।